সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজকের পর্বে ইউজি সেমিস্টার 5 বাংলা অনার্সের ডিএসই 2 পেপারে যে দুটি নাটক রয়েছে, রবীন্দ্রনাথ স্পেশাল মানে রবীন্দ্র সাহিত্য যাদের রয়েছে, সেই রবীন্দ্র সাহিত্যের অন্তর্গত যে দুটি নাটক রয়েছে তার মধ্যে একটি নাটক হল মুক্তধারা। আজকের মুক্তধারা নামকরণ, নাটকের নামকরণ প্রসঙ্গে আলোচনা করব। মুক্তধারা নাটকটি লেখা হয় 1922 সালে, ইংরেজি, বাংলা 1328 বঙ্গাব্দে। এটি রবীন্দ্রনাথ লিখেছিলেন শান্তিনিকেতনে বসে। নাটকটি প্রথম যখন লেখা হয় তখন এই নাটকটির নাম ছিল পথ। তিনি রানু অধিকারীকে লেখা চিঠিতে এই কথা উল্লেখ করেছেন। কেন তিনি প্রথমে পথ নামকরণ করে তারপর আবার তাকে মুক্তধারা নামকরণ করলেন, এই প্রসঙ্গে আলোচনা করব আজকে। আসলে রবীন্দ্রনাথ জীবনকে গতির মধ্যে দেখতে চেয়েছেন, সেই কারণে পথই একমাত্র পারে মানুষের জীবনকে গতি দান করতে। পথই মানুষকে বা মানুষের জীবনকে নির্দিষ্ট করে। যিনি পথে কখনো বার হননি তিনি জীবনের কোনো মাত্রায় খুঁজে পাননি। আবার পথ মানে শুধু আমরা যে রাস্তাকে জানি সেটা নয়, বিভিন্ন অর্থে পথ শব্দটি ব্যঞ্জনাবহ। আমরা বলি জীবনের পথ, মরণের পথ, আনন্দের পথ। এই যে পথগুলো, এগুলো কিন্তু রাস্তা নয়, এটা একটা ভাবনা। যে পথ শুরু হয়েছে জীবনের মূল স্রোত থেকে এবং চলে গেছে মৃত্যুর পরপার পর্যন্ত। এই ব্যঞ্জনা রবীন্দ্রনাথ তাঁর এই নাটকে ব্যবহার করেছিলেন। এই কারণে নাটকটিতে কোথাও ঘরবাড়ির কথা উল্লেখ করা হয়নি। সমস্ত নাটক জুড়ে শুধু পথ রয়েছে। এই চেতনা বা এই চিন্তা রবীন্দ্রনাথের একটি দার্শনিক চিন্তা। এই পথ শুরু হয়েছে জীবনের জন্মলগ্নে এবং মৃত্যু পর্যন্ত সেই পথ একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা মনের ভাবের মধ্যেও এই প্রতীকের ব্যবহার করি। আমি চলে যাচ্ছি ঘটনার দিকে। মুক্তধারা নাটকে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে সবকটি কিন্তু পথের ওপরেই। মূল পর্বের মূল ঘটনার মধ্যে রয়েছে ভৈরবনাথের মন্দির। সেখানে আজ মহোৎসব, কারণ এতদিনের আকাঙ্ক্ষিত, যা তারা চেয়েছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই কারণে সেখানে সবাই পৌঁছেছেন। রাজার পথের মধ্যে শিবির তৈরি হয়েছে আমবাগানে। সেখানে রাজা রণজিৎ বিশ্রাম করছেন। উল্লেখনীয় বিষয় হচ্ছে এখানে পথের পাশে এরপর উত্তরকূটের প্রজা এবং শিবতরায়ের প্রজা, তারাও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছে। কোথা দিয়ে আসছে? সেই পথ দিয়ে, পথে আসছে। অম্বা, যে তার ছেলের জন্য পাগল হয়ে গেছে, সে বেরিয়েছে কোথায়? পথে। বটু চিৎকার করছে, তার নাতিকে তারা বলি দিয়েছে। কোথায় চিৎকার করছে? পথে। অভিজিতের সঙ্গে দেখা হচ্ছে আর সবারই কোথায়? পথে। মাঝে কিছু অংশ ছাড়া বাকি সমস্ত ঘটনা ঘটেছে পথে। ধনঞ্জয় বৈরাগীর সঙ্গে
শিবতরায়ের মানুষের কথাবার্তা হচ্ছে পথে। এই যে প্রত্যেকটি চরিত্র তাদের নিজস্ব স্বাতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে তারা প্রতিষ্ঠিত, মানে তাদের বক্তব্য দিয়ে তাদের নিজেদের মর্যাদাকে, নিজেদের বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে। এরা প্রত্যেকেই কিন্তু একজনের থেকে আরেকজন আলাদা, তবু সবাই কিন্তু মিলছে পথে। এই যে কারণ, এই কারণে পথ শব্দটিকে রবীন্দ্রনাথ সাংকেতিক অর্থে ব্যবহার করেছেন। পথ ছোট বিষয় নয়, পথ মানে রাস্তা নয়, পথ মানে দীর্ঘ জীবনের একটা পথ, যে পথের নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো ঘটনা হতে পারে না। বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের ব্যক্তি তাদের জীবন চর্চার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য, জীবনের মূল্যকে প্রকাশ করার জন্য পথে নেমে এসেছে। এই হলো পথের মূল বক্তব্য। আবার কিছু ঘটনা, যেমন এখানে একটা বিজ্ঞানের যুগকে, যন্ত্রর যুগকে প্রতিষ্ঠা করতে চাওয়া হয়েছিল। এই বিজ্ঞান বা প্রতিষ্ঠার যুগ, যন্ত্র সভ্যতার যুগ, মানুষকে কোন পথে নিয়ে যাবে, এটা একটা প্রশ্ন চিহ্ন। সেই বিজ্ঞান কি মানুষের মঙ্গলের জন্য? সেই বিজ্ঞান কি মানুষের সুবিধার জন্য, নাকি মানুষের বিপরীতে মানুষকে মারার জন্য? কোন পথে যাবে বিজ্ঞান, এই একটা প্রশ্নও তিনি রেখেছেন এখানে। সুতরাং এই যে এতগুলো পথ, এই পথগুলোর নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন পথ বিভিন্নভাবে বিভিন্ন দিকে চলে গেছে। এই সাংকেতিকতা রবীন্দ্রনাথ তার মুক্তধারা নাটকে কিভাবে পরিবর্তন করলেন, মানে পথ থেকে মুক্তধারা কিভাবে হয়ে গেল? রবীন্দ্রনাথ তার দার্শনিক চিন্তাতে বুঝলেন পথ শব্দটির মধ্যে এত গভীর ব্যঞ্জনা আছে, কিন্তু এখানে মূল ঘটনাকে বা সৌন্দর্যবোধকে, মনের পেয়াস, সেটা মেটাতে সক্ষম হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ পথে তার নায়কের জন্ম হয়নি। তার নায়কের জন্ম হয়েছে ঝর্ণাতলায়, এবং সেই নায়ক ঝর্ণাকে মুক্ত করার জন্য, যে ঝর্ণাকে বেঁধেছিল যন্ত্ররাজ বিভূতি, সেই ঝর্ণাকে মুক্ত করার জন্য সে আবার সেখানেই জীবন দিয়েছে। সুতরাং ঝর্ণার একটা মুখ্য ভূমিকা এখানে থেকে যাচ্ছে। আবার ঝর্ণা প্রকৃতির প্রতীক। প্রকৃতিকে বাধা দিয়ে বিজ্ঞান সভ্যতা, যন্ত্র সভ্যতা কখনোই মানুষের উন্নতিকামী হতে পারে না। প্রকৃতিকে বুঝতে হবে, প্রকৃতিকে অনুভব করতে হবে, প্রকৃতিকে আশ্রয় করতে হবে, এবং তার উপযোগী করে বিজ্ঞানের বা যন্ত্র সভ্যতার আবিষ্কার হতে হবে, তাকে পরিচালনা করতে হবে। সুতরাং একজন নায়কের জন্ম যেখানে, আবিষ্কার হয়েছিল যেখানে, সেই ঝর্ণাতলা, এটা একটা স্রোত। স্রোত আর পথের মধ্যে তেমন কোনো বিভেদ নেই। জীবনের গতি হলো একটা পথ, জীবনের গতি হলো একটা স্রোত। স্রোত আর পথের এখানে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। আবার পথের মধ্যে আমরা বহুত্ববাচক অনেক কিছু অর্থ গ্রহণ করে নিতে পারি। সেখানে অনেক ইঙ্গিত, অনেক সংকেত পাওয়া যায়, কিন্তু জীবনের ক্ষেত্রে, জীবনের স্রোতের ক্ষেত্রে তিনি যখন
নিয়ে এলেন একটা দ্বন্দ্বকে, যেটাকে আমরা ট্র্যাজেডি বলি। এই দ্বন্দ্বকে যখন তিনি নিয়ে এলেন, তখন দেখলেন যে পথ সত্যি সত্যি একটি দার্শনিক মতবাদ অবশ্যই, দার্শনিক সংকেত অবশ্যই, কিন্তু স্রোতের সঙ্গে জীবনের যে সম্পর্ক, সে সম্পর্ক গভীর। কারণ জীবনকে মুক্ত হতে দিতে হবে, জীবন মুক্ত হওয়া চাই। মুক্ত না হলে জীবনের মধ্যে কখনো জীবনের জন্য কোনো প্রকাশ পাওয়া যায় না। মানে তিনি রাজা নাটকে যে কথাটা বলেছিলেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি শর্তে। রাজার সাথে মেলার জন্য, মানে আমি এবং আমার প্রতিবেশের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমি মিশব, অথচ আমার ভেতরে একটা স্রোত আছে, জীবনের স্রোত, যে স্রোত উন্নতিশীল ক্রমশই হতে হয়। এই স্রোতকে মিলাতে হবে আরেকটা স্রোতের সঙ্গে, প্রত্যেকটি মানুষের সঙ্গে, তাহলেই জীবন সার্থক। রবীন্দ্রনাথ এই ভাবনা তিনি প্রকাশ করতে চেয়েছেন। মানুষের সঙ্গে মানুষের সংযোগ, মানুষের সঙ্গে মানুষের বিচ্ছেদ নয়। তার কবিতাতেও তিনি একথা বলেছেন, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তিনি মিলনাত্মক চিন্তা ভাবনা করতেন, মানুষের সঙ্গে মানুষের দূরত্ব নয়। তাহলে মানুষের জীবনের গতি এবং মানুষের সঙ্গে দূরত্ব নয়, এই দুটো মিলিয়ে মানুষের জীবনের গতি হবে স্বচ্ছ এবং সেটা হতে হবে মুক্ত। এই জন্য এই দুটোকে মিলিয়ে তিনি খুঁজে বার করলেন একটা নাম, মুক্ত ধারা। যে ধারা কখনো বদ্ধ হবে না, কখনো বন্ধন তার থাকবে না, সে ধারা হবে মুক্ত। এই মুক্ত কিসের জন্য? মানুষের জন্যই মুক্ত হবে, মানুষের প্রাণের আবেগে, মানুষের উন্নতির আবেগে, মানুষের সাথে মানুষের হৃদয়ের আবেগে এই ধারা মুক্ত হবে। এই কারণে তিনি নামটি পছন্দ করলেন মুক্তধারা। মুক্তধারাও আসলে সাংকেতিক নাম, এখানেও জীবনের গতিকেই প্রকাশ করা হচ্ছে। এমন কিছু বিশেষ তথ্য রবীন্দ্রনাথ এই নাটকে ব্যবহার করেছেন, যেগুলি এই নাটকটির মুক্তধারা নামের ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হয়। এখানে দুটো যে প্রদেশ আছে, সেই প্রদেশের মধ্যে একটা হলো উত্তরকূট এবং দ্বিতীয়টি হলো শিবতরাই। উত্তরকূটের মানুষ বা রাজা, তারা চান শিবতরাইয়ের মানুষকে বশ করে রাখার। শিবতরাইয়ের মানুষ উত্তরকূটের মানুষকে মানে না। কেন মানে না? কারণ শিবতরায়ে চাষের জমি রয়েছে, ব্যবসা বাণিজ্যের পারাপারের জন্য নদী রয়েছে। তারা পরিশ্রমী, তারা শাসনকে মেনে নিতে পারে না। তারা মানে পরিশ্রম করে ফসল ফলাতে বিশ্বাসী মানুষকে। সুতরাং তারা উত্তরকূটের শাসন মেনে নিতে পারেনি। এই কারণে ক্ষমতাশালী সাম্রাজ্য যে কোনোভাবে আরেকটি সাম্রাজ্যকে দখল করার জন্য, তাদেরকে বশ করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করে, সেটা হলো বিজ্ঞান। বিজ্ঞান পদ্ধতি ব্যবহার করে তারা বশ করার চেষ্টা করে। যন্ত্র বিভূতিকে সেই জন্য নিয়োগ করা হয়েছে এখানে। কারণ শিবতরাইয়ের গর্ব হলো মুক্তধারার স্রোত। এই মুক্তধারার স্রোত যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাদের আর অহংকারের জায়গা থাকবে না। ফসল না ফললে সেখানকার মানুষ খেতে পাবে না। এই একটি বিশেষ দিক। এটাকে প্রবাদে বলে হাতে না মেরে ভাতে মারা। ভাতে মারলেই
সে তার আধিপত্য গ্রহণ করে নেবে। এই জন্য মুক্তধারা বাঁধকে বাঁধা হলো, তার জন্য প্রচুর মানুষকে বলি দেওয়া হলো, তারা দিন রাত পরিশ্রম করলো, কেউ স্রোতে ভেসে চলে গেল, আর সে ফিরে এলো না। এর আগেও একটা ঘটনা আছে। নন্দী সংকট নামে একটি সংকট তৈরি করে উত্তরকূটের রাজা, যে সংকটের কারণে শিবতরায়ের মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এর অর্থ হলো একদল মানুষ আরেক দল মানুষকে বশ করার জন্য যন্ত্র সভ্যতার ব্যবহার করছে। রবীন্দ্রনাথ চিরকালই এই জায়গাটিতে প্রতিবাদ করেছেন। মানুষের মুক্তি বিজ্ঞানের শক্তি দিয়ে নয়, বিজ্ঞানের অপপ্রয়োগে নয়, মানুষের মুক্তি হোক বিজ্ঞানের যথার্থ প্রয়োগে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কারণে শিবতরায়ের মানুষ আরো ক্ষেপে গেছে। তারা তাদের আদর্শ নেতা হিসেবে গ্রহণ করেছে ধনঞ্জয় বৈরাগীকে। এই ধনঞ্জয় বৈরাগী কিন্তু মানুষের মুক্তির জন্য, শিবতরায়ের মুক্তির জন্য মানুষকে সংঘবদ্ধ করেছেন। উত্তরকূটের মানুষকে যে তিনি ঘৃণা করেন এরকম কথা নয়, তাদেরকেও এই সংঘের মধ্যে রাখতে চেয়েছেন। আসলে তিনি মানুষকে কখনো শত্রু বলে ধরেননি। মানুষ বন্ধু, চিরকালই বন্ধু, মানুষের পাশেই মানুষ থাকবে। ঘটনার যে জায়গাতে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। এই মুক্তধারা বাঁধ বেঁধে দেওয়ার ফলে যে ধাক্কা লাগলো শিবতরায়ের মানুষের মধ্যে, তাদের জীবনের মধ্যে, সেখানে শুধুমাত্র একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে ধাক্কা লাগলো এরকম কথা নয়, একজন আদর্শ মানুষের মধ্যেও ধাক্কা লাগলো, যে এই নাটকের নায়ক অভিজিৎ। সে তার মাতৃসত্তা ফিরে পেয়েছে। সে বুঝতে পেরেছে আমার এখানেই জন্ম, অথবা আমাকে এখানে কেউ ফেলে গেছিল, সুতরাং এই ঝর্ণায় আমাকে বাঁচিয়ে রেখেছিল, লালন পালন করেছিল, জীবনের গতিকে বাঁচিয়ে রেখেছিল। এই মাতৃচেতনা, প্রকৃতির চেতনা মানুষকে চিরকালই আপ্লুত করেছে। এই দুটো পরিপূরক হয়ে উঠেছে পুরো নাটক জুড়ে। অভিজিৎ এই ঝর্ণার থেকে, এই মুক্তধারার স্রোত থেকে মায়ের আহ্বান শুনতে পায়, মাতৃভাষা শুনতে পায়, মায়ের ডাক শুনতে পায়। আবার নাটকের উপসংহারে মানব জীবনের যে মূল্য, মানব জীবনের যে স্রোত, মানব জীবনের যে ধারা, তা কখনোই বদ্ধ থাকা উচিত নয়। জীবনের একটা পথ আছে, অবশ্যই পথের সংঘাত আছে, এটাও সত্য, কিন্তু তাতে জীবনের স্বতঃস্ফূর্ততা নেই। স্রোত আসলে মানুষ জীবনের ধারার সঙ্গে এমন রূপক অর্থে ব্যবহৃত যে এই স্রোতকে বন্ধ করে দিলে মানুষের অন্তরাত্মা কেঁদে ওঠে, প্রাণের লীলা বন্ধ হয়ে যায়। অবিরাম স্বচ্ছন্দে চলার গতি হল সত্যিকারের জীবনের ধারা। এই কারণে অভিজিৎ এই ধারাকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে। জীবন দেওয়াটা বড় কথা নয়, ধারাকে মুক্ত করাটা বড় কথা। তার মতো হাজার হাজার মানুষের জীবনের ধারা যেন মুক্ত থাকে। মৃত্যু আসবে, মৃত্যু আসুক, কিন্তু যতদিন জীবনের এই ধারা বেঁচে আছে ততদিন একটা মানুষের গোষ্ঠীর জন্য, মানুষের জন্য নিজেকে মুক্ত করে যাওয়া, যে আবেদন রবীন্দ্রনাথ প্রকাশ করেছেন, সেই দিক দিয়ে
মুক্তধারা নামটি যথার্থই সার্থক। এখানে নামের মধ্যে কাব্যগুণও আছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে পথের সংঘাতকে তিনি রেখেছেন, তবে জীবনের গতিকে মুক্ত করতে চেয়েছেন, যেখানে সীমার মাঝে অসীমের মিলন প্রতিষ্ঠিত হয়েছে। আন্তরিক ভাষা, আন্তরিক অনুভূতিকে তিনি প্রকাশ করেছেন। এই কারণে পথ নামকরণকে বাদ দিয়ে তিনি অন্তর উপলব্ধির নামকরণ মুক্তধারাকে বেছে নিয়েছেন। প্রথম যখন নাটকটির নাম পথ ছিল, তখন পথের মধ্যেই প্রথম এই নাটকটি অভিনীত হয়েছিল। সেই পথের সংঘাতকে তিনি রেখেছেন, কিন্তু জীবনের মুক্তিকে তিনি এখানে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন এবং তাকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেছেন।